কিছু সম্ভাবনা থাকে যা নানাভাবে স্বীকৃত, যা কাজে লাগাতে পারলে নিজেকে এবং দেশকে বহুদূর এগিয়ে নেওয়া যায়। আবার কিছু সম্ভাবনা থাকে যার ব্যাপারে তেমন কোনো ধারণা থাকে না, যেই সম্ভাবনাকে খুঁজে বের করতে হয়। সম্ভাবনার এরকম নানা বিষয় নিয়ে কারা কাজ করবে? অবশ্যই তরুণরা কাজ করবে, কারণ তরুণরাই সবচেয়ে বড় সম্ভাবনা। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার, এটি পাক্ষিকভাবে প্রচারিত হয় মঙ্গলবার সন্ধ্যা 6:45। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। অলরেডি আমাদের স্টুডেন্টরা জাপানিজ অর্গানাইজেশনে কাজ করছে এবং পাশ করলেই চাকরি হবে, অলরেডি ইন্টারভিউ নিয়ে বসে আছে। বিশ্বের অন্যতম ধনী দেশ জাপান সম্প্রতি বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি করে যাচ্ছে, বড় বড় যেসব প্রজেক্ট বাস্তবায়ন করছে, তাতে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু এখানে সমস্যাটি হলো, জাপানিজরা তাদের প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি এবং নিয়ম নীতিকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে, যার সাথে বাংলাদেশের তরুণরা খুব বেশি পরিচিত নয়। ঠিক এই চিন্তা থেকেই মাত্র কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছিল জাপানিজ স্টাডিজ বিভাগ। Country road この道ずっと行けばあの街に続いてる気がする Country road 一人ぼっち恐れずに行けよ। এটাই তাদের পড়ালেখা, যার সাথে মিশে আছে ভালো লাগার নানা উপকরণ। কান্ট্রি রোড গানটিকে জাপানিজ ভাষায় অনুবাদ করে তা গাইছেন একদল শিক্ষার্থী, আর বাকিরা সবাই সেটা উপভোগ করছেন, বোঝার চেষ্টা করছেন। এভাবে প্রতিদিন নানা উপায়ে জাপানকে বোঝার ও শেখার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। জাপানের একটা কালচার আছে গিফট গিভিং, এটাকে বলা হয় জোতো। তো এই গিফট গিভিংয়ে হচ্ছে আমরা রপ্ত করি যখন আমাদের জুনিয়ররা আসে, তো তখন আমরা সুন্দর করে কিটক্যাট, ছোট একটা ফ্লাওয়ার এইভাবে করে গিফট করে তাদেরকে দিয়ে থাকি। তারপর আমাদের এখানে কাইজেন শেখানো হয়। কাইজেন কম সময়ের মধ্যে একটা জিনিসকে কত দ্রুত আপনি প্রোডাক্টিভিটি করতে পারবেন। জাপানে একটা কালচার আছে ওয়াবিসাবি, যেটা সিম্পলিসিটিকে প্রমোট করে। আমরা জানি যে জাপানিজরা মিনিমালিস্ট ডিজাইন খুব পছন্দ করে, ওরা সিম্পলিসিটি খুব পছন্দ করে। তো এখানে কিভাবে ওরা এত সুন্দর করে ইমপারফেকশনকে ওরা রপ্ত করে, ইমপারফেকশনকে ওরা অ্যাপ্রিসিয়েট করে, সেগুলো আমরা শিখতে পারছি। তিনশোর বেশি জাপানিজ বড় বড় কোম্পানি এখন বাংলাদেশে চালু রয়েছে। দেশের সবচেয়ে বড় বড় উন্নয়ন প্রজেক্ট জাপান বাস্তবায়ন করছে। এসব কোম্পানি এবং প্রজেক্টে জাপানিজদের সাথে কারা কাজ করবে? অবশ্যই আমাদের তরুণরা কাজ করবে, তবে সেটা সেই তরুণরা যারা জাপানের ভাষা, সংস্কৃতি ও নিয়ম নীতি এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। ওই জ্ঞান ছাড়া জাপানিজদের সাথে কাজ করা প্রায় অসম্ভব। জাপানকে জানার সেরকম জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করছেন জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। আমাদের স্কোপটা একটু আমার মতে যে একটু ইউনিক। কেন? যেটা আমি বলছিলাম যে অলরেডি কিন্তু 300-র বেশি কোম্পানি আছে এবং আসছে। তো তাদের কিন্তু দরকার এমন একটা হিউম্যান রিসোর্স যারা জাপানিজ কালচার এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পারে। অলরেডি আমাদের যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু চাচ্ছে যে আমাদের স্টুডেন্ট নিতে। তো আমরা মাস্টার্স পাশ করার আগেই আমাদেরকে অফার আসছে যে আমাদের এমপ্লয়মেন্টের। তো এটা আমাদের একটা বড় অপরচুনিটি। আমাদেরকে ফার্স্ট ইয়ার থেকেই জানানো হয়েছিল যে আমাদের নেক্সট স্কলারশিপ জাপানিজ এডুকেশন মিনিস্ট্রি থেকে এই স্কলারশিপটা দেওয়া হয়। এটা ফুললি ফান্ডেড থাকে। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে 5 জন অলরেডি পাচ্ছে, তো তার মধ্যে 4 জন এই এপ্রিলেই চলে যাবেন। জি, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে আপনি স্কলারশিপ? আমি সেপ্টেম্বরে যাব। আমাদের একটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সোফিয়া ইউনিভার্সিটিতে আমাদের 1 মাসের প্রোগ্রাম ছিল, যে জাপানে। তো 3 জন প্রথমে
তারা গেল। আরেকটা মিৎসুবিশি স্কলারশিপ ছিল, যেটা মিৎসুবিশি প্রোভাইড করেছে আমাদের 3 জনকে। আমাদের ফার্স্ট ব্যাচটি বেরোবে এবছর, এখন মাস্টার্স আছে, কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টরা জাপানিজ অর্গানাইজেশনে কাজ করছে এবং পাশ করলেই চাকরি হবে। অলরেডি ইন্টারভিউ নিয়ে বসে আছে। কোন কোম্পানি? সেটা হচ্ছে মিৎসুবিশি, সেটা হচ্ছে যে জাপানের সুমিতোমো। এইসব কোম্পানিতে অলরেডি আমাদের স্টুডেন্টরা দে পুট দেয়ার ফার্স্ট স্টেপ অ্যান্ড ওয়েটিং ফর দেয়ার, যেটা কিন্তু আনবিলিভেবল যে অনার্স লেভেলই হয়। এটা গেল এমপ্লয়মেন্টের হিউজ। এছাড়াও যে জাপানিজ প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে, এই যে আমি বললাম মেট্রো রেল, আমি বললাম মাতারবাড়ি, আমি বললাম এয়ারপোর্ট টার্মিনাল 3, আরও অনেক যমুনা নিয়ে স্টাডি হচ্ছে। সবগুলো প্রজেক্টে কিন্তু আমাদের এখানকার ছেলেমেয়েরা, এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় ট্র্যাডিশনাল সাবজেক্টের সঙ্গে জাপানি স্টাডি, যে আমরা অথবা ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো পড়ে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে আমাদের। এই ধরনের সাবজেক্টে ইউ ক্যান ক্লিয়ারলি সি হোয়ার ইউ আর গোয়িং। এখানে পাশ করে তুমি জাপানিজ কোম্পানিতে চাকরি করবে, এখানে পাশ করে তুমি এসপিজে যাবে, এখানে পাশ করে তুমি তোমার কেরিয়ার সিকিউর করবে। জাপানকে জানার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেন জাপানিজদের সাথে কাজ করতে পারে সেই লক্ষ্য নিয়ে শিক্ষকরা সাজিয়েছেন পড়ালেখার বিষয়গুলো। জাপানকে যদি বুঝতে হয় আমাদের কিছু অ্যাপ্লাইড কিছু কাজ করতে হয়। লাইক আমাদের একটা বিষয় রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা বাংলাদেশে খুবই রেয়ার। সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আমাদের ক্লাবে সেই ধরনের প্রোগ্রাম আয়োজন করি যে স্টুডেন্ট অ্যাটলিস্ট জানুক কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ডিপার্টমেন্টকে, ইউনিভার্সিটিকে অনেকগুলো আমরা প্রোগ্রাম আয়োজন করি। লাইক আমাদের সঙ্গে বিভিন্ন আপনার অনলাইন লেকচার আয়োজন করি। আমাদের বিভিন্ন প্রফেসর, বিভিন্ন দেশের লাইক আমেরিকান, জাপানিজ প্রফেসর বা থাইল্যান্ডের প্রফেসর, যারা হচ্ছে জাপান ফিল্ডের বা জাপান ওরিয়েন্টেড যারা কাজ করে। আমরা যখন আমরা একজন জাপানিজ লেকচারার বা জাপানিজ প্রফেসর যখন ক্লাস নেবেন বা তিনি যখন লেকচার দিচ্ছেন, তখন আমরা সরাসরি একজন জাপানি প্রফেসরের কাছ থেকে শিখছি। এটা আমাদের খুবই, আই থিঙ্ক এটা অন্য ডিপার্টমেন্ট আছে কিনা জানি না, বাট এটা আমাদের এখানে সেই মোটামুটি আমরা ট্রাই করি প্রতি 2 মাস বা 3 মাস পর পর এই ধরনের লেকচারগুলো আয়োজন করার জন্য। জাপানি ভাষাটাকে আমাদের বিভাগে আমরা বেশ অনেকটাই গুরুত্ব দিই, কারণ আমাদের যে কোর্সগুলো আছে সেখানে জাপানি ভাষাটা ম্যান্ডেটরি 8 সেমিস্টার, প্রায় 8 সেমিস্টার পর্যন্ত। জাপান এমন একটি দেশ যাকে জানতে হলে তাদের ভাষা ও সংস্কৃতি দিয়েই জানতে হয়, এর কোনো বিকল্প নেই। আর তা জানতে না পারলে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা জাপানের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা কখনই গ্রহণ করা সম্ভব হয় না। এটা বুঝতে পেরেই বিশ্বের 90টির বেশি বিশ্ববিদ্যালয় জাপানকে নিয়ে পড়ালেখা ও গবেষণা শুরু করেছে বহু আগে থেকে, যার সাম্প্রতিক উদ্যোগটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ চালুর মধ্য দিয়ে। জাপানের সংস্কৃতিকে বলা একটা ইউনিক কালচার, তাহলে ওদের সংস্কৃতি আমাদের হিউম্যান রিসোর্স প্রয়োজন হবে। জাপানের ওয়ার্কোহলিক, তাহলে বেশি পরিশ্রম করতে পারে এরকম মানুষ হতে হবে। দুর্নীতির কথা আমরা বলি, অলমোস্ট করাপশন ফ্রি একটা নেশন, সেই মোরালিটির আছে এমন লোক হতে হবে। হাইলি স্কিলফুল একটা নেশন যেখানে হিউম্যান রিসোর্স, তাদের মতো করে হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। সেটাও একটা অন্যতম ইস্যু যে আমাদের এখানে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন, যেমন এয়ারপোর্ট টার্মিনাল 3, মাতারবাড়ি, মেট্রো রেল, বড় বড় প্রকল্প হচ্ছে। সেখানে তো বাংলাদেশি হিউম্যান রিসোর্স তৈরি হতে হবে, আরও জাপানের বিনিয়োগ এখানে আসবে, স্পেশালি জাপানের মতো করে তো তৈরি করতে হবে। কেবল এক ইংরেজি ভাষা আর জ্ঞানের মধ্যে আটকে না থেকে জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা খুঁজে ফিরছেন এই অঞ্চলের সবচাইতে সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতিকে, আর তাতে তারা খুঁজে পেয়েছেন অপার সম্ভাবনার নতুন দিগন্ত। এখানকার মানুষ প্রথম দিকে বলতো যে সজনার পাতাটা তো মানুষ ফেলেই দেয়, এটার আবার কি এমন কাজের জিনিস। আগে পাতাটা কাজে আসতো না, সম্পূর্ণ ঝরে পড়তো। আমি বলতাম যে টাকা এবং মাল্টিভিটামিন আমাদের চোখের সামনে ঝরে ঝরে পড়তো। আর সবাই দেখেন সজিনা গাছ থেকে পাতা ঝরে পড়ছে, আর তেমন কি। কিন্তু একজন রাজীব, তিনি দেখতে পান যে সজিনা গাছ থেকে অনেক মূল্যবান কিছু ঝরে পড়ছে। কেন রাজীব এভাবে চিন্তা করছেন বা এরকম চিন্তা করার কারণে তিনি আসলে কি করতে পেরেছেন, অবাক হওয়ার মতো সেই গল্পই এখন আপনাদেরকে বলবো।
সজনে বা সজনা গাছ থেকে যে পাতা ঝরে পড়ে সেটা দিয়েই খুলতে হবে ভাগ্যের চাকা। গ্রামবাসীকে এমনটা বোঝাতে গিয়ে শুরুতে রীতিমতো তোপের মুখে পড়তে হতো সজনা গাছ নিয়ে কাজ করা রাজীবের কর্মীদের। গ্রামবাসীদের বক্তব্য, সজনের ডাঁটা না হয় খাওয়া যেতে পারে, কিন্তু এর পাতা তার আবার কি কার্যকারিতা? যখন আমি প্রথম এই কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে যাই বা বুঝাই তাদেরকে, তারা তো আমাকে নিয়ে অনেক হাসাহাসি, এই যে বলে আবার সজনা পাতা নাকি বিক্রি হয়, কি বলে পাগলের মতো, এই সেই বিভিন্ন ধরনের হেউ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তো এখানকার মানুষ প্রথম দিকে বলতো যে সজনার পাতাটা তো মানুষ ফেলেই দেয়, এটার আবার কি এমন কাজের জিনিস, এই জিনিসটা কি আবার মানুষ কেনে? তবে দৃশ্যপট পাল্টাতে 2 বছরও লাগেনি। পার্বত্য চট্টগ্রাম সহ 10 জেলায় 6,000 পরিবার এখন যুক্ত আছেন সজিনা চাষ ও পাতা সংগ্রহে। ঠিক যেমনটা চা বাগানে গেলে দেখা যায় শ্রমিকরা চায়ের পাতা সংগ্রহ করছেন, এর পেছনে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন সজিনার পাতা দিয়ে বহুমুখী পণ্য তৈরি করা রাজীব ও তার বিশাল তরুণ কর্মী বাহিনী। আমি প্রথম যেই গ্রামে গেলাম, এরা পারলে আমাকে মারবে, কি বুদ্ধি দিচ্ছেন, আমরা ডাটা বিক্রি করতাম আগে, এখন এই পাতা ভাঙলে, এই ডাল কাটলে আমার তো ডাটা উৎপাদন হবে না। যখন ওরা এটাকে শুরু করলো আমার সাথে, ওরা যখন এক একজন যখন আপনার মিনিমাম, আমরা ওখানে সদস্য আছে 50,000 টাকা আয় করেছে, 1 লাখ টাকার উপর আয় করেছে। এখন সেই গ্রামে গেলে, ওই গ্রামে যদি আমি নামি, তাহলে কে আমার মাথায় ছাতা ধরবে? বরঞ্চ ভয়ঙ্করকে এখন ওরা চিন্তা করতেছে আর ডাটার উৎপাদন করব না, পাতার উৎপাদন করব, কারণ পাতা উৎপাদন করে ওদের বেশি আয় হচ্ছে। যেমন আমি একজনের উদাহরণ দিই, সে গত বছরে আপনার ডাটা বিক্রি, ওর যতগুলা গাছ আছে ডাটা বিক্রি করেছিল 6,500 টাকা। তারপরে ডাটা নামার পরে আমরা গিয়েছি, তারপরে সে আমাদের কাছে 40,000 টাকার পাতা বিক্রি করেছে। আগে পাতাটা কাজে আসতো না, সম্পূর্ণ ঝরে পড়তো। আমি বলতাম যে টাকা এবং মাল্টিভিটামিন আমাদের চোখের সামনে ঝরে ঝরে পড়তো। কেন রাজীব মনে করছেন সজিনা গাছ থেকে পাতা নয় টাকা ঝরে পড়ছে, সেটার পেছনে আছে তার দীর্ঘ অনুসন্ধান। আমরা আয় করা তো দূরে থাক, আমরা এটার এখনো পর্যন্ত ব্যবহারটাও জানি না। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র বলে যে এটা হলো, সজিনা হলো 300 রোগের ঔষধ হিসেবে কাজ করে, কারণ মানুষের প্রয়োজনীয় যা যা পুষ্টি উপাদান প্রয়োজন তা সবটাই হলো এই সজিনার মধ্যে আছে। এই কারণে হলো বিশ্বব্যাপী এটা সুপারফুড হিসেবে আপনার এটা স্বীকৃত এবং এটার মার্কেট তৈরি হয়েছে। বিশ্বব্যাপী এটার চাহিদা বাড়ার আরেকটা বড় কারণ, বিশ্বব্যাপী তো ভেজিটেরিয়ানের সংখ্যা বাড়ছে। আপনি যতই ভেজিটেরিয়ান হন, শরীরে আপনাকে সুস্থ থাকতে হলে প্রোটিন লাগবে। তো তাহলে প্রোটিন, এই যে সজিনাতে হলো আপনার 33% প্রোটিন আছে শুকনো সজনা পাতাতে, তাহলে এইটাকে খেলে এরা প্রোটিনের চাহিদাটাও মেটাতে পারছে, যে কারণে এই চাহিদাটা বাড়ছে এবং যে কারণে এটাকে সুপারফুড বলা হচ্ছে। 2018 সালে এটা হলো $5.5 বিলিয়ন মার্কেট ছিল। এটাকে অনুমান করা হচ্ছে এবং সেই দিকেই যাচ্ছে। 2025 সালে এসে এটা $12 বিলিয়ন মার্কেট হবে। সেখানে আমাদের কন্ট্রিবিউট করতে, তাহলে আমরা যদি আগামী 4 বছর বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করি, আমরা অবশ্যই $1 বিলিয়ন মার্কেট শেয়ার নিতে পারি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। রপ্তানির টার্গেট নিয়ে রাজীব সজনে পাতার ব্যাপারে 2টো কাজ করলেন। প্রথমত, নিরাপদ উৎপাদনের কথা চিন্তা করে বাসাবাড়ির আশপাশে ভালো ও বিশুদ্ধ মাটিতে, সেই সাথে পাহাড়ি এলাকায় সজিনা গাছ লাগানোর জন্য গ্রামবাসীকে উদ্বুদ্ধ করলেন। দ্বিতীয়ত, সজনে পাতা থেকে বহুমুখী পণ্য তৈরি করলেন। পুষ্টির কারণে বিশ্ববাজারে যেসব পণ্যের চাহিদা এখন আকাশ ছোঁয়া। শুধু তো পাতা শুকালে হবে না, পাউডার বানালেও হবে না, আপনাকে বিভিন্ন মুখে এটা ভ্যালু অ্যাড করতে হবে, বহুমুখী প্রোডাক্ট তৈরি করতে হবে। আমরা 18 ধরনের প্রোডাক্ট তৈরি করেছি। আমরা চা তৈরি করেছি 5 ধরনের, সজনা এবং আরেকটা হাত দিয়ে একটা কফিও তৈরি করেছি। আমাদের পাউডার তো আছেই, ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে। আমরা হলো সজনার বীজের থেকে, যেমন বীজের যে তেলটা আছে সেই তেল থেকে আরও কয়েক ধরনের বিউটি প্রোডাক্ট তৈরি করছি। আমরা যেমন এখানে প্রোটিনের মাত্রা বেশি, আমরা এনার্জি বুস্টার তৈরি করেছি। বাইরের থেকে যেমন ধরেন নেদারল্যান্ড অ্যাগ্রো,
ডাচ অ্যাগ্রো তারা তো অলরেডি বাংলাদেশে কিছু কৃষি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে এসছে। তারা আমাদের এর খোঁজটা পাওয়ার পর আমাদের কাছে আসার পর তারা খুবই আগ্রহী। তারা আমাদের স্যাম্পল নিয়ে গেছে, ওখানে দেখার পরে অলরেডি তারা অর্ডার দিতে চায়। অপ্রচলিত একটি গাছ থেকে অপার সম্ভাবনা খুঁজে বের করেছেন একজন রাজীব। এখন বাকি কাজ এগিয়ে নিতে পারেন তরুণরাই। আমরা বিদেশের বাজারে যাওয়ার জন্য যে কোনো দেশের প্রোডাক্টের সাথে কম্পিটিশন করে টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন তা প্রস্তুতি নিয়েছি। ফলে আমাদের বাংলাদেশি কেউ যদি ওই অঞ্চলে বিজনেস করতে চায় তারা পারে। আবার ধরেন যদি যুবক যুবতীরা যারা অনলাইন কেন্দ্রিক অনেকেই এখন বিজনেস করছে এই বাংলাদেশে বসে, কারণ পৃথিবীটা প্রযুক্তির কল্যাণে অনেক ছোট হয়ে আসছে, তারাও এই বিজনেসে যুক্ত হতে পারে। তারা অনলাইন কেন্দ্রিক বিদেশের মার্কেটে যেতে পারে। ফার্স্ট স্যালারি পেয়ে আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার আর নিজেদের জন্য কিছু শাড়ি নিতে আসছি। কাজটা কঠিন, তারপরও ভালো লাগে যে ঢাকার মুসলিম ফিরে যাওয়া ঐতিহ্য আমরা কাজ করতে পারতাছি। বিশ্ব ঐতিহ্য হিসাবে যখন কোনো পণ্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পায় তখন বুঝতে হবে ওই পণ্যের সম্ভাবনা কেবল ওই দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, চাইলে এর সম্ভাবনাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে জামদানির বেলায় সেটা কি আমরা খুব বেশি চাইছি? সেটা বোঝার জন্য আমরা চলে যাই নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে, যেখানে গিয়ে এমন কয়েকজন তরুণের সাথে আমাদের দেখা হয়, পরিচয় হয়, যারা একসময় ওই জামদানি পল্লীতে আসতেন ক্রেতা হয়ে, আর এখন তারা সেখানে আসেন শিক্ষিত উদ্যোক্তা হয়ে। নারায়ণগঞ্জে জামদানি পল্লী এখন কেবল একটি কেনাকাটার স্থান নয়, রীতিমতো বেড়ানোর একটি স্থান। তাঁতিরা কিভাবে জামদানি শাড়ি বানাচ্ছেন, কতটা নান্দনিক জামদানির সমাহার রয়েছে সেখানকার বাজারে, এসব কিছু দেখতে ছুটির দিনগুলোতে রীতিমতো ভিড় লেগে যায় ওই এলাকায়। তার সাথে আবার যুক্ত হয়েছে ঈদের কেনাকাটা। শুনছি আর ফেসবুকের মধ্যে ব্লগ দেখছি, কখনো আসা হয় নাই, তাই এখন এখানে এসে দেখলাম, অনেক ভালো লাগছে। আর আমরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, মানে এখন ডক্টর, তো ফার্স্ট স্যালারি পেয়ে আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার আর নিজেদের জন্য কিছু শাড়ি নিতে আসছি। আমরা 1 মাস 1.5 মাস সময় নেই, তাহলে একটা শাড়ি তৈরি করতে, দামি শাড়িগুলো তৈরি করতে আমাদের 25 দিন 1 মাস সময় লেগে যায়। জামদানি আর 10টা পণ্যের মতো এখন কোনো সাধারণ পণ্য নয়, বরং দেশের ঐতিহ্যকে খুঁজে ফেরার এবং সেই ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। সুযোগটি এসেছে একটি স্বীকৃতির মধ্য দিয়ে। জামদানিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি। মাত্র কয়েক বছর, এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে রীতিমতো বিপ্লব ঘটে গেছে তরুণদের হাত ধরে। বিপ্লবের মূল অস্ত্র 3টি: শিক্ষা, অনলাইন প্রযুক্তি আর ইউনেস্কো কর্তৃক জামদানির স্বীকৃতি। আমরা যে ইয়ং জেনারেশন আছি, যারা শিক্ষিত পোলাবেন আছি, তারা মনে করেন যে কাস্টমার সুন্দরভাবে বুঝাইতে পারতাছি কোনটা কোন সুতা কাউন্ট, কোনটা কি আসে বিষয় আপনার, এইগুলো আমরা সুন্দরভাবে সুতার কাউন্টগুলো ওনারা বুঝাইতে পারতেছি। আগে যারা ব্যবসা করছে তারা কিন্তু এত কিছু বুঝাইতে পারে নাই, যার কারণে আপনার বাইরের থেকে অত মানুষ আগে আসে নাই। বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং আপনার নেপাল প্লাস লন্ডন, হংকং, আবার বিভিন্ন রাষ্ট্রে আমাদের জামদানি শাড়ি যায়, ইটালিও যায়, জাপানও প্রচুর পরিমাণ জামদানি শাড়ি যায়। আমাদের এখানে আগে যারা ছিল শুধু তাঁতি যারা, তারা জামদানি তৈরি করতো, তারাই বিক্রি করতো। এখন তাদের সন্তান যারা, তারা পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি জামদানি ব্যবসায়ের সাথে যুক্তেছে, তারা ব্যবসা বাণিজ্য করতেছে, পড়াশোনা করতেছে, টেকনোলজি কাজে লাগাচ্ছে, অর্থাৎ একই সাথে উভয় দিক থেকে তারা লাভবান। জামদানির সাথে যুক্ত নতুন এই প্রজন্মের পূর্বপুরুষরাই একসময় বুনেছিলেন বিশ্বের বিস্ময় বস্ত্র মসলিন।
মসলিনের এই উত্তরসূরিরা তারা কি পারেন না বিশ্বের দরবারে আলোড়ন তোলা ঢাকাই মসলিনের সেই ঐতিহ্যকে আবারও ফিরে আনতে? ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয় 1850 সালে লন্ডনে। গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরে পেতে 2014 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে মসলিন তৈরির প্রযুক্তি ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাঁতিরা প্রথম একটি মসলিন শাড়ি বুনতে সক্ষম হন 2020 সালে। ইতিমধ্যে তাঁতিরা তৈরি করেছেন 7টি শাড়িসহ 28টি কাপড়। অক্লান্ত প্রচেষ্টা ছিল 14 জন গবেষকের। কাজটা কঠিন, তারপরও ভালো লাগে যে ঢাকার মুসলিম ফিরে যাওয়া ঐতিহ্য আমরা কাজ করতে পারতাছি এবং তাদের শিখাতে পারতাছি। এটা আমরা যখন রাত্রে ঘুমাই তখন হাতে মেরিল বা আপনার সফট জাতীয় ক্রিম আছে ওগুলা হাতে লাগাই রেখে ওগুলা রাত্রে দিয়ে রাখি এবং সকালে যখন কাজ করি সংসারের তখন এই 3টা আঙ্গুল মানে যাতে কোনো কাটাছিঁড়া না থাকে ওইভাবে কাজ করি, মানে যাতে সুতাটা আর কি সুন্দর আসে। আর কাটাছিঁড়া থাকলে হাতে আঙ্গুলে ওই সুতাটা আসতে চায় না, সুতা ভালো হয় না। সব মিলিয়ে তরুণ প্রজন্মের যে কারিগর ও উদ্যোক্তারা জামদানিকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন, সেই তরুণ কারিগররাই এখন হারিয়ে যাওয়া বিস্ময় বস্ত্র মসলিন ফিরিয়ে আনার স্বপ্ন পূরণ করছেন। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।